আপনার ফ্রিল্যান্সিং শুরু কোন সাল থেকে? মারুফ, শুনছেন আমাকে? সরি, আমি কথা বলতেছিলাম কিন্তু আচ্ছা আচ্ছা, মিউট করা ছিল, সমস্যা নেই। খেয়াল করিনি। বল- আমি হ্যাঁ, বলেন। স্টার্ট করি হচ্ছে আপনার 20-এর জানুয়ারি থেকে স্টার্ট করি, কিন্তু কাজ শুরু হয় ফেব্রুয়ারি থেকে আর কি। কোনটা মানে গত বছর 20 সালের? হ্যাঁ, 20 সালের ফেব্রুয়ারি থেকে অ্যাকচুয়ালি কাজটা করতেছি, আর জয়েন হচ্ছে জানুয়ারিতে। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, তাহলে আমি শেয়ার করতেছি। দেখেন, আপওয়ার্কে যেমন হচ্ছে আপনার ফাইবার একটা ব্যাপার কি ছিল, গিগ সিস্টেম ছিল না? গিগ থাকতো বা ক্লায়েন্টরা কোনো জব পোস্ট করলে আমরা সেটাকে বলতাম বাই রিকোয়েস্ট। তো এখানে ক্লায়েন্ট কোনো জব পোস্ট করলে সেটা জব পোস্টিংই আমরা বলে থাকি। বাম পাশে আপনি বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ এখানে সিলেক্ট করে রাখতে পারেন এডিট অপশন থেকে। আপনি এখানে বিভিন্ন ক্যাটাগরির আন্ডারে যাদেরকে সিলেক্ট করবেন, এরকম ম্যাক্সিমাম 10 সিলেক্ট করে দেন সেভ করে রাখতে পারেন। সেই ধরনের জবগুলো আপনার ফিডে শো হবে। আর চাইলে আপনি এগুলো থেকে স্পেসিফিক ভাবে কোনো জব দেখতে পারেন। সাপোজ আমি এখানে পার্সোনাল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দেখলাম, বা এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এগুলো দেখলাম, ক্রিয়েটিভ রাইটিং এই যে। আচ্ছা ভাইয়া, আ- আমার যদি কাজটা কমপ্লিট হয় আর কি, হ্যাঁ যদি হ্যাঁ, অ্যাকাউন্টে টাকা জমা হয়, এগুলো জমা হইতে কতদিন লাগতে পারে? এটা 1 উইক। মানে 1 উইক পরে ওই টাকাটা আমি কানেক্ট কিনতে ইউজ করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, ওই টাকাটা আপনি ইউজ করতে পারবেন। আপনার যখন অ্যাভেলেবেল ব্যালেন্স শো হবে তখনই আপনি ওটা ইউজ করতে পারবেন। কানেক্ট গুলোর প্রাইস কিরকম ভাইয়া? কানেক্ট গুলো হচ্ছে এই যে কানেক্টস গুলো কোথায়, অ্যাভেলেবেল কানেক্টস, এখান থেকে আমরা যাই অ্যাড মোর কানেক্টস। এই যে এখান থেকে অপশন পাবেন। হ্যাঁ, এখানে 10টা কানেক্টস $1.5, 20টা হলে 3, এরকম ভাবে রেশিও। ঠিক আছে, এগুলো হচ্ছে রেটের চার্ট। বোঝা গেছে? জি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। আমি আরেকটা বিষয় আমার জানা ছিল, সেটা হচ্ছে আপনার আওয়ারলি বেসটা, মানে কিভাবে কাজ করে আর কি আওয়ারলি বেসে। আচ্ছা, আওয়ারলি বেসিস যে কাজটা সিস্টেম, সেটা হচ্ছে আপনাকে কোনো জবে যদি হায়ার করে, তখন এই যে এখানে একটা টাইম ট্র্যাকার আছে, ট্র্যাক টাইম উইথ দা ডেস্কটপ অ্যাপ, এটা ক্লিক করে সফটওয়্যারটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ইনস্টল করলে এটা এরকম একটা সফটওয়্যার হবে। ঠিক আছে? জি জি, তো এটা আছে আপনি আমার কাছে। এখানে লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে কয়টা কন্টাক্ট এখানে রান আছে সে দেখাচ্ছে। যেমন এখানে আমার একটা কন্টাক্ট আছে, শো করতেছে এই যে কত আওয়ারের, সেটা এখানে শো করছে। বোঝা গেছে? তারপরে ক্লিক করবেন এটার উপর, করার পরে এই যে এটা যদি আপনি যে অফ আছে এখন, এটা ক্লিক করলে কাজ শুরু হয়ে যাবে। এটা অন করে আপনি কাজ করবেন। স্ক্রিনশট গুলো কোথায়, এই যে এখানে শো হবে যে কি, লেটেস্ট স্ক্রিন ক্যাপচার, এই যে লাস্ট যে স্ক্রিন ক্যাপচারটা থাকবে এখানে নিয়ে এসে এই অ্যাপস এর মাধ্যমে আপনি কিন্তু মেসেজিংও করতে পারবেন, ক্লায়েন্টের সাথে কথাও বলতে পারবেন। এইভাবে ট্র্যাক হবে। আবার যখন কাজ করছেন না, আপাতত বন্ধ রাখছেন, এখানে অফ করে আপনি আপনার মতো অন্য কাজের সাথে মানে আমি কাজটা আপনার যত বড়ই হোক না মানে ছোট হোক না, কারণ আমি যত ঘন্টা কাজ করবো ঠিক ততই পেমেন্ট পাবো, তাই তো? হ্যাঁ, এখানে আবার লিমিট থাকবে যে এখানে 0 of 10 hours, ক্লায়েন্ট হচ্ছে লিমিট দেবে আপনাকে কোনো কাজে আচ্ছা হায়ার আচ্ছা। করলে, যে আপনি ম্যাক্সিমাম একটা উইকে কত ঘন্টা কাজ করতে পারবেন। বা আওয়ারলি প্রজেক্টে অনেক সময় ক্লায়েন্ট কন্ট্যাক্ট করে নেয় যে তুমি 1 ঘন্টা সমান এতগুলো কাজ তোমাকে করতে হবে, আপনি সেইভাবে মেনটেন করে করতে হবে। বুঝা গেছে? আওয়ারলি অথবা ফিক্সড কোনটা বেটার ভাইয়া? ডেফিনেটলি আওয়ারলিটা হচ্ছে পেমেন্ট ভেরিফাইড।
মানে 100% পেমেন্ট। তবে ফিক্সড যে পেমেন্ট ভেরিফাইড না তা না, ফিক্সড পেমেন্ট ভেরিফাইড, বাট আওয়ারলিতে আপনার অ্যামাউন্টটা সাথে সাথে চলে আসে। আপনার রিফান্ড না করা পর্যন্ত ক্লায়েন্ট আর পাবে না ব্যাংক। আর ফিক্সড প্রাইসে ক্লায়েন্ট যদি কখনো অসন্তোষ মানে ফিল করে, মানে ফাইবারের মতো আর কি। বুঝছি। ঠিক আছে, এটাই হচ্ছে বিষয়। আর স্ক্রিনশট গুলো কি র্যান্ডমলি নেয়? হ্যাঁ, এটা জেনারেলি মনে করেন 8-10 মিনিটে হয়, তারপরেও কোনো নির্দিষ্ট টাইম নাই। 5 মিনিটে, 4 মিনিটে, আবার 12 মিনিটে, 15 মিনিটে, এরকম ভাবে ভ্যারি করে করে ওইভাবে আর কি স্ক্রিনশটটা আসে। এখন আমি স্ক্রিন চালু রেখে যদি কাজ না করি তাহলে কি কোনো সমস্যা হবে? মনে করেন আমার কাজটা আমার হয়তো আমি দশ 10 ঘন্টা ম্যাক্সিমাম ইয়ে আছে আর কি, টাইম আছে কি, হ্যাঁ, হুম, বাট আমি দেখতেছি এটা আমার করতে 1 ঘন্টা 2 ঘন্টা লাগবে, হুম। তখন সেটা আমি কি করা করব? যাবে না। আপনি স্ক্রিনে যতক্ষণ কাজ করবেন ততক্ষণ এটা অন রাখতে হবে। আপনি স্ক্রিনে যদি অন্য কিছু করেন, তাহলে অন্য কিছু ক্যাপচার করলে ক্লায়েন্ট ওটা মেনে নেবে না। ওটাতে সব দেখবে ক্লায়েন্ট। বোঝা গেছে? সেক্ষেত্রে ফিক্সডটা বেটার না? যে আমি ফিক্স প্রাইস হইলে আমি তো ন্যায্য মূল্য পাবো, আওয়ারলি করলে তো হয়তো আমার স্কিল অনুযায়ী আমি তাড়াতাড়ি করে হ্যাঁ, দিচ্ছি। তাহলে আপনি আওয়ারলি, সেভাবেই আপনার আওয়ারলি রেট হবে, সেইভাবেই কন্ট্যাক্ট করবেন ক্লায়েন্টের সাথে। ও মানে কথা বলার সময় যে আমাকে আওয়ারলি রেট, বাট তবে আমার প্রোফাইলে তো আওয়ারলি রেট কেউ যদি সেট করা অনেক আছে। টিম ওয়াইজ কাজ করবে, ঠিক আছে, টিম নিয়ে কাজ করবে, অনেক মানে অনেক কাজগুলো নিবে, নিয়ে তার টিমের মাধ্যমে কাজ করাবে বড় পরিসরে, তখন কিন্তু আওয়ারলি আবার প্রবলেম। তখন আপনার ফিক্সড প্রাইস দিতে হবে। নিয়ে আপনি নিজে করেন নাকি কাউকে দিয়ে করান, ওটা তো ক্লায়েন্ট আর ট্র্যাক করার কোনো ওয়ে নাই। আপনি কাজ সেটাই। শুধু জমা দিবেন। ঠিক আছে, এটা হলো ফিক্সড প্রাইসের একটা সুবিধা। ইন্ডিভিজুয়ালের জন্য আওয়ারলি হচ্ছে পারফেক্ট। আর যেটা বললাম ওইভাবে চিন্তা করলে আবার ফিক্সড প্রাইসটা বেনিফিট নিয়ে আসে। বোঝা গেছে? জি ভাই, থ্যাংক ইউ। ওকে। আর কোনো জিজ্ঞাসা আছে? না আপাতত, অথবা একটা যদি এক্সাম্পল দেখাইতে পারেন যে কোনভাবে এই আপনার প্রপোজাল গুলো পাঠাইলে বেস্ট ওয়ে, যে আচ্ছা, এভাবে প্রপোজাল গুলো পাঠাইলে বেস্ট ওয়ে নতুনদের জন্য আর কি। বুঝছি। হ্যাঁ ভাইয়া, দেখালে ভালো হবে একটু। হ্যাঁ, হ্যাঁ, এখন আপনারা তো অলরেডি ফাইবারে প্রপোজাল দেন। আসলে ক্লায়েন্টকে প্রপোজাল দেওয়া এটা ডিফারেন্ট কোনো ব্যাপার না। সব ক্লায়েন্টই তো সমান, তাই না আমাদের কাছে? তো আমি সবসময় যেটা বলি, অনেকেই হয়তো সেটা বলে, আপনারা শুনছেনও, নতুনদের জন্য বেস্ট প্র্যাকটিস হচ্ছে বড় কম্পিটিশনে না যাওয়া। হ্যাঁ, এই যে এখানে আমাদের কি বলে, এন্ট্রি লেভেল, ইন্টারমিডিয়েট, এক্সপার্ট, এরকম ভাগ আছে, তারপরে অ্যামাউন্টের ভাগ আছে। ঠিক আছে, আমি যদি লেস দেন 100 রাখি, মানে ফিক্সড যদি চিন্তা করি, তাহলে দেখেন লেস দেন 100-এ অনেক মানে ভালো প্রোফাইলের পার্সন কিন্তু সহজে অ্যাপ্লাই করবে না। সো ডেফিনেটলি এখানে কম্পিটিশন কমে যাচ্ছে। মানে এটা আমি বলছি যে যারা একদম প্রথম ফাইবারে এখন অ্যাকাউন্ট করছেন, কিভাবে এখন চিন্তা ভাবনা করবেন। ঠিক আছে, মানে এটা আমার একটা থট থেকে আর কি শেয়ার করা। যে দেখেন আমি এরকম দিতে পারি, তাহলে আমি যত প্রকার অ্যামাউন্ট গুলো দেখছি সব আমার কি লেস দেন 100, মানে ফিক্সড বাজেটের ক্ষেত্রে। আর যদি আবার এই যে প্রজেক্ট লেন্থ যদি আবার হয়, তাহলে লেস দেন 1 অথবা 1 to 3, এই দুটা রাখতে পারি। 3 to 6 গেলেই কিন্তু দেখা যাচ্ছে যারা একটু ভালো প্রোফাইল ওরা আবার চেষ্টা করে বেশি। তো এই যে আমার কিছু প্যারামিটার হয়ে গেল। এখন দেখেন এগুলো সব 1 to 3, এটা হলো $10, $50 এরকম। এখন দেখেন ক্লায়েন্টকে আমার চেক করার বিষয়, যে পেমেন্ট আনভেরিফাইড যেগুলো, সেগুলো অ্যাপ্লাই করার দরকার নেই। তবে কান্ট্রিটা এখান থেকে খেয়াল করে নেবো, তো স্পেন্ড করছে কত। যেমন এই যে পেমেন্ট ভেরিফাইড, এটা কানাডা, স্পেন্ড করতেছে 7K প্লাস, এটা 60K প্লাস। ইউনাইটেড কিংডম, এখানে ফ্রিল্যান্সার নেবে 5 জন, $50 করে। সো এই যে আমি কোনটাকে চুজ করব, কিভাবে করবো, এটা বিষয়। দেখেন লেস দেন 5, বোঝা গেল? লেস দেন 5 কতজন অ্যাপ্লাই করছে এখন পর্যন্ত। তো আমার টার্গেট থাকবে এটাই, যে লেস দেন 5 কে আমি যদি অ্যাপ্লাই করতে পারি, তাহলে কেউ একজন ক্লায়েন্টকে মোটিভেট করার আগে আমার অ্যাপ্লিকেশনটা কিন্তু ক্লায়েন্ট পড়বে, তাই না? এখন আমি 20 জনের পরে দিলাম অ্যাপ্লিকেশন, আমার কোনো প্রোফাইলের রেটিংও নেই, সেই ক্ষেত্রে একটা সমস্যা হতে পারে।
এই 20 জনের মধ্যে ভালো প্রোফাইল 5-7টা থাকতে পারে, যারা কিনা অনেক ভালোভাবে হয়তো মোটিভেট করছে ক্লায়েন্টকে, সে আর প্রয়োজন মনে করছে না নিচের দিকে দেখা, ওখান থেকে কাউকে চুজ করে ফেলতে পারে, যেহেতু ছোট ছোট প্রজেক্ট অত সময় নাও সে লস করতে পারে। ঠিক আছে, সবসময় একরকম হয় না, কিন্তু এই প্যারামিটার গুলো হতে পারে কোনো ইউনিক ভাবে আপনাদের কোনো সাকসেসের কারণ হতে পারে। আচ্ছা, এটা গেল। তাহলে এখানে অনেকগুলো ব্যাপার উঠে আসছে, যে আমার বাজেট, প্রজেক্ট লেন্থ। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন আমি করে রাখি, হয়তো পরে ভুলে যাবো এই কারণে। হ্যাঁ হ্যাঁ, ফাইবারে তো মানে কিছু কিছু জিনিস আমরা করতে পারি না একদম, মানে এসব ওয়ার্ড ইউজ করা যায় না। আপওয়ার্কের ক্ষেত্রে এরকম কোনো কিছু আছে কিনা? ডেফিনেটলি ফাইবার, আপওয়ার্ক এগুলোর কিন্তু মূল চিন্তা ভাবনা এক। তার মানে আপনার কাজগুলো সব এই মার্কেট প্লেসের মাধ্যমে যেন করেন, বাইরে যেন ক্লায়েন্টকে না নিয়ে যান, পেমেন্ট গুলো যেন না হয়, এটা কিন্তু একটা মূল মুখ্য বিষয় সবার, তাই না? তো সেই রিলেটেড আপনি কোনো আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ভাইয়া ওই লোকেশন চেঞ্জ করার সময় ফাইবারে কি লোকেশন চেঞ্জ করতে হবে? লোকেশন বলতে? ধরেন আমি এই এক স্থান থেকে অন্য স্থানে গেছিলাম, ওইখানে আপনার ওয়াইফাই ব্রডব্যান্ডের এটা চেঞ্জ হয়েছে, এটা কি ফাইবারের সমস্যা করবে, ফাইবার না বা না, আপওয়ার্ক? এটা সমস্যা নেই। আপনি শুধু মেক শিওর করবেন আপনার পিসিতে অন্য কোনো প্রোফাইল না লগ ইন করলে হয়। আচ্ছা আচ্ছা। নিজের প্রোফাইল ইউজ করেন, সমস্যা নেই এরকম ভাবে। মানে এটা আপাতত, আরো ডিটেলস আলোচনা করতে গেলে অনেক বেশি কথা আসে, আশা করি এটুকুতে আপনার সলিউশন হবে। আচ্ছা, আর ভাই ওইটা যদি কান্ট্রি চেঞ্জ হয়? কান্ট্রি চেঞ্জ হলে সমস্যা নাই, কারণ আপনার তো পেপারস আছে। আপনার পেপারস আছে না, আপনার তো অ্যাকচুয়াল আইডেন্টিটি, আপনার পাসপোর্ট বলেন, আপনার আচ্ছা আচ্ছা বলেন, সব তো আপনি বাংলাদেশ ন্যাশনালিটি, তাই না? তো ওখানে সমস্যা হওয়ার কথা না। আচ্ছা। ওকে, আচ্ছা আচ্ছা, কোন পয়েন্টে ছিলাম যেন? ওই ইয়াগুলো, রেস্ট্রিকশন গুলো। হ্যাঁ, রেস্ট্রিকশন। তো ওখানে দেখেন সেম বিষয়, যে আমরা কোনো ইমেল, জিমেল বা এরকম কিছু কথা, তারপরে পেমেন্ট বা এই রিস্ট্রিক্টলি এই কথাগুলো যেগুলো ফাইবারে ছিল এখানে হবে না। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আপনি যখনই এখানে কোনো কিছু টাইপ করবেন মেসেজে, ঠিক আছে, ওরা ইয়েলো কালার শো করবে, যেটা হচ্ছে ওদের রুলস এর বাইরে। সো আপনি তখনই বুঝবেন যে না, এটা রুলস এর বাইরে, আপনি ওটা অ্যাভয়েড করবেন, ঠিক আছে, সমস্যা হবে না। এটা পিসির থেকে, কম্পিউটার থেকে ইউজ করে যদি আপনি মেসেজগুলো টাইপ করেন, এই সময় আপনি যদি কোনো নেগেটিভ ওয়ার্ড ইউজ করেন যেটা ওরা অ্যাকসেপ্ট করে না, ওরা একটা ওয়ার্নিং দেবে এবং আপনাকে একটি ইয়েলো কালারে ওই ওয়ার্ডটাকে ধরবে। সো আপনি জেনারেলি খুব সহজে ওটা অ্যাভয়েড করতে পারবেন। বুঝা গেছে? তো এই মোটামুটি ব্যাপার। আর আমি অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে যেটা বলি, অ্যাপ্লাই হয়তো হ্যালো হাই শেষে রিগার্ডস বা এই যে কিছু কথা সেম থাকে, বাট আমরা অনেক সময় আমরা এই ধরনের স্কিল আছে আমাদের, এগুলো একটা ফিক্স কথাবার্তা লিখে সব জায়গায় সেন্ড করার চেষ্টা করি। এটা কখনোই করা ঠিক হবে না। ডেসক্রিপশনটা পুরোপুরি ভালোভাবে দেখে ক্লায়েন্ট কি ধরনের সার্ভিস চাচ্ছে, ক্লায়েন্টের অ্যাকচুয়ালি নিডটা কি। আমরা তো অনেক সার্ভিসই প্রোভাইড করি, বাট ক্লায়েন্ট এই জবটাতে সে কি চাচ্ছে সেইগুলোর উপর হাইলাইট করা। এই ধরনের প্রজেক্ট আপনি ইতিপূর্বে কি করছেন, সম্ভব হলে সেগুলো কিছু পোর্টফোলিও শো করানো। হ্যাঁ, তারপরে আপনি কথাগুলো অনেস্ট ভাবে যে বলছেন, সেখানে খুব বেশি বাড়াবাড়িও থাকবে না, আবার একেবারে যে শো আপ করবেন না সেটাও থাকবে না। সুন্দর সামঞ্জস্য ভাবে, আবার খুব বেশি লেন্দি করে ফেলবেন না বিষয়টা, আবার অল্প কথাতে পুরোপুরি যা বোঝাতে যাচ্ছেন সেটা বোঝানো যেন যায়। এই যে এই ব্যাপারগুলো মেনটেন করেই হচ্ছে অ্যাপ্লাই করাটা, এটাই মনে হয় ভালো হয়। আর একটা বিষয়, পার্সোনাল পোর্টফোলিও থাকলে, মনে করেন আমার ওয়েবসাইট আছে নিজের নামে, তখন শেয়ার করার ক্ষেত্রে কোনো প্রবলেম আছে কিনা? আমি কিন্তু শেয়ার করি, হ্যাঁ, আপওয়ার্কে শেয়ার করি। তো ফাইবার ওরা একটু বেশি স্ট্রিক্ট, হ্যাঁ, ওখানে না করাই ভালো। তবে আপওয়ার্কে আমি করি, সমস্যা হয় না।
ঠিক আছে, এবং বিভিন্ন আপনি যদি কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে অন্য কোনো ওয়েবসাইটে যদি আর্টিকেল লিখে থাকেন, সেই লিঙ্ক গুলো শো আপ করতে পারেন। আবার গুগল ড্রাইভ থেকে কোনো একটা ইনফরমেশন শেয়ার লিঙ্ক করে দিয়ে দিতে পারেন। ঠিক আছে, আপওয়ার্কে এগুলোর বিষয়ে কোনো সমস্যা হয়নি, আমি দেখেছি। এই সব মিলে যদি এভাবে সময় নিয়ে কাজগুলো করেন, আশা করি একটু ভালো হবে। আর আরেকটা বিষয়, আপওয়ার্কে আর একটা ফরম্যাট প্রায় দেখা যায় যে ওরা, দেখবেন যে অনেক সময় অনেক মিডিয়াম লেন্থ অথবা একটা লং লেন্থে জব ডেসক্রিপশন গুলো রাখে। পুরোপুরি সূক্ষ্মভাবে পড়বেন, হঠাৎ করে মাঝে লিখে রাখে যে আহ, তোমার ফেভারিট কালারটা অ্যাপ্লিকেশনের প্রথমে লেখো, তাহলে বুঝবো তুমি পুরো জব ডেসক্রিপশনটা ভালোভাবে পড়ছো। ঠিক আছে, বা যে কোনো এরকম কিছু টাইপ, কোন একটা ওয়ার্ড লিখে বলে যে এই ওয়ার্ডটা জব ডেসক্রিপশনের প্রথমে রাখো। ঠিক আছে, তো এই ব্যাপারগুলো একটু খেয়াল করতে হবে। আদারওয়াইজ কিন্তু যত ভালোভাবে আপনি রিসার্চ করে সুন্দরভাবে অ্যাপ্লাই করেন, ওই অ্যাপ্লিকেশন গুলো ওরা নেগলেক্ট করবে, ওরা ভাববে এগুলো সব কপি পেস্ট অ্যাপ্লাই, এখানে ওভাবে বুঝে না বুঝে কাজগুলো করা হচ্ছে। অনেকেই দেখা যাচ্ছে যে আমাদের এভাবে সময় নিয়ে কাজ করে বা অনেকদিন পরেও কোনো সফলতা আসছে না। কোন কারণে যে আমাদের অ্যাপ্লিকেশন গুলো মানে দেখতেছেও না বায়ার ভালোভাবে, এটা কিন্তু আমরা বুঝে উঠতে পারছি না। তার মধ্যে এটা একটা অন্যতম কারণ। বিভিন্ন কোড বা বিভিন্ন ওয়ে ওরা কিন্তু আপনার এক্সপ্লেন করা থাকে তাদের জব ডেসক্রিপশনে, সেটা ফরম্যাট গুলো আমরা যদি মেনটেন না করি, বা অনেক সময় বলে যে ইন্ট্রোডিউসিং ইয়োর সেলফ ফর 3 to 4 লাইনস, হ্যাঁ, টু স্টার্ট ইউর অ্যাপ্লিকেশন, যে এরকম এগুলো সব ফলো করতে হবে ভালোভাবে। যা বলবে মানে ওইটা সেভারেল টাইম করে দিবেন, 2-3 বার করে দিবেন। আমার এদিক খেয়াল রাখতে হবে যে যত দ্রুত সম্ভব অ্যাপ্লাই কর, কারণ less than 5 or 5 to 10 এর মধ্যে যদি অ্যাপ্লাই করতে পারেন, এটা একটা বড় সম্ভাবনা নতুনদের জন্য। আসলে আমি মনে করি খুবই উপযোগী। 20+ হয়ে গেলে খুব বেশি কনফিডেন্ট না পেলে হয়ে যাবে অ্যাপ্লাই, আমি বলবো না করাই ভালো হবে। কারণ আপওয়ার্কে কিন্তু ফ্রিল্যান্সার গুলো এখন সব ফিল্টার হয়ে গেছে, সবাই খুব ভালো প্রোফাইলে। তো কম্পিটিশন, কোয়ালিটি পার্সনদের মধ্যে কম্পিটিশন এখানে। তো ডেফিনেটলি অনেক কিছু চিন্তা ভাবনা করে এগোতে হবে। আচ্ছা ভাইয়া, আপওয়ার্কের লেভেলের সম্পর্কে একটু বলবেন তো? লেভেল, হ্যাঁ, লেভেল তো প্রথমে আপনি অ্যাপ্লাই করার পরে সেখানে, সরি, অ্যাকাউন্ট করার পরে 100% ওকে করলেন, দেন 100% মানে তো আপনার প্রোফাইল ওকে। আর তারপরে কানেক্টস তো ওরা দেবে, সেটা থেকে অ্যাপ্লাই করবেন, পরবর্তীতে কানেক্টস কেনা। এই যে অ্যাপ্লিকেশনের ফ্লোতে থাকলে, নিয়মিত আসা যাওয়া করলে রাইজিং ট্যালেন্টটা পাওয়া যায়। তারপরে হচ্ছে আপনার টপ রেটেড থাকে। টপ রেটেড এর ক্রাইটেরিয়া $1,000 লাস্ট 12 মান্থের আর্নিং, হ্যাঁ, তারপর লং টার্ম ক্লায়েন্টের ব্যাপার, তারপর ফিডব্যাক, কোনো ব্যাড ফিডব্যাক না পাওয়া, সব মিলে এই ক্রাইটেরিয়া। তারপরে হচ্ছে আপনার টপ রেটেড প্লাস আছে, সেখানে একটা ক্লায়েন্টের সাথে দেখাচ্ছে $5,000 উপরে আর্নিং, আরো বেশি। তারপরে এরকম স্টেপ বাই স্টেপ ক্রাইটেরিয়া গুলো আছে। ঠিক আছে, টপ রেটেড প্লাস তাই এখন পর্যন্ত সর্বোচ্চ আপওয়ার্ড ফ্রিল্যান্সারদের জন্য। মোটামুটি রাইজিং ট্যালেন্টটা প্রথমে সবাই পেয়ে যাবেন আশা করি, নিয়মিত অ্যাপ্লাই করে অ্যাক্টিভ থেকে সময় দিলে। আর প্রজেক্ট নিয়ে একটা অ্যামাউন্ট আর্নিং না করলে তো আর টপ রেটেড প্লাসটা, সরি, টপ রেটেডটা হওয়া যাবে না, ওটার জন্য ওয়েট করতে হবে। ঠিক আছে, তো বেশ কিছু ইনফরমেশন শেয়ার করা হলো। এখন আপনি আরো বেশি বেশি সময় দেন আপওয়ার্কে, এগুলো নিয়ে একটু রিসার্চ করেন, দেখবেন যে আপনার কাছে এটা সহজ হয়ে যাবে। যে কোনো কিছু ওই ইউজ করার মাধ্যমে সহজ হবে। ফাইবারে অনেকদিন থেকে আছেন, ফাইবারটা কিন্তু অনেক ইজি মনে হয় নাকি না, আপনার? হ্যাঁ, ফাইবার কঠিন মনে হয়, ফাইবার বেশি সেন্সিটিভ। তাই
আচ্ছা, আপওয়ার্কটা কি সময় দেন, দেখেন হয়তো মন মতো হতে পারে আপওয়ার্ক আপনার, দেখা যাক। অ্যাকচুয়ালি ফাইবারে তো আপনি নিজেও জানেন যে ওরা মানে অ্যালগোরিদম চেঞ্জ করে, তারপর অনেক সময় প্রমোট করে, অনেক সময় ডিমোট করে। এই কারণে মানে আপওয়ার্কে খুলছি অ্যাকচুয়ালি, যাতে বসে থাকতে না হয় আর কি। ফাইবারের বিষয়টা হচ্ছে ওদের তো অনেক বেশি ফ্রিল্যান্সার, এবং নিয়মিত নতুন ফ্রিল্যান্সার গুলো খুব বেশি রেজিস্ট্রেশন হয়, বাইন্ডিং কম। সেই ক্ষেত্রে নতুন ফ্রিল্যান্সারদের জায়গা দিতে যে, আর নতুন ফ্রিল্যান্সাররা যদি মনে করেন যে কোনো কাজ না পায়, বা ওদের অ্যালগোরিদম যদি এমন হয়ে যায়, একচেটিয়া হয়ে যায়, তখন কিন্তু ওরা মার্কেট প্লেস থেকে ফ্রিল্যান্সার হারাবে। নতুন ফ্রিল্যান্সার তো ডিমোটিভেট হয়ে একসময় কি করবে, চলে যাবে। তো তাদেরকেও একটা সুযোগ দিতে গিয়ে এই ধরনের আনএক্সপেক্টেড ঘটনাগুলো ঘটে, বোঝা গেছে। যেমন এই যে এই বছরের শুরুতেই অনেক ভালো ভালো ফ্রিল্যান্সিং প্রোফাইল গুলোর গিগে কিন্তু একটা ব্রেক থ্রু আসছে, এবং লেভেল 2 আমার জানা মতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকের প্রোফাইল, সবাই হয়নি। দেখা যাচ্ছে যাদের অর্ডার রানিং ছিল, বা অনেক বেশি অর্ডার ইনকোয়ারিতে আছে, 4টা 5টা, ওইগুলো দেখা যাচ্ছে সমস্যা হয়নি, কিন্তু ওরা একটা নির্দিষ্ট প্যারামিটারকে ফলো করেই আহ, কাজগুলো করাইছে। এতে কি হয়েছে, আপনার নতুনরা কিন্তু একটা সুযোগ পাচ্ছে। যে কোনো একটা টপিকে গিগ দিয়ে সার্চ দিলে দেখবেন ওখানে 1000+ রিভিউয়ারও আছে প্রথম পেজে, আপনার 1টা 2টা রিভিউয়ারও আছে। আগে তো দেখা যেত উইদাউট রিভিউতেও থাকতো, ঠিক আছে। ইদানিং এটা খুব কমে গেছে, আমার চোখে আর পড়ছে না বললেই চলে। অন্য কিওয়ার্ডের এগেনস্টে থাকতে পারে, আমি যেগুলো দিয়ে হয়তো সার্চ করছি এগুলো পাই নাই আর। তো 1-2 পেজের মধ্যে এরকম থাকে। তো ওরা সবার কথা চিন্তা করে, কিন্তু আপওয়ার্কে কিন্তু প্রোফাইল গ্রো না করতে পারলে বা ইয়ে করলে বেশ ঝামেলা। তবে কারেন্টস নিয়মিত কিনে অ্যাপ্লাই করতে থাকলে আপওয়ার্ক আপনাকেও প্রায়োরিটি দেয়, মানে নতুন প্রোফাইলেও প্রায়োরিটি দেয়, ঠিক আছে। অনেকে তো নতুন প্রোফাইলে আপনার প্লাস সার্ভিসটা অ্যাক্টিভ করে নেয়, অথবা অর্থাৎ ওদের প্রিমিয়াম সার্ভিসটা। এই ক্ষেত্রে একটা প্রায়োরিটি পাওয়া যায় প্রিমিয়াম সার্ভিসে। আপনি বড় সুবিধা যেটা, কোনো জব যদি অ্যাপ্লাই করেন বিড রেঞ্জ বলে দেয়, ঠিক আছে, 3টা ভাগে, লো, মিডিয়াম আর হচ্ছে হাই। তো এখানে একটা সুযোগ থাকে যে কি ধরনের বিট করলে হয়তো আমি কাজটা পেতে পারি, এরকম একটা রেঞ্জ বলে দেয়, যেটা হলো আপনার ওদের প্রিমিয়াম মেম্বারশিপের যে অ্যাকাউন্ট গুলো। এই আর কি, সব ইয়াগুলো, মার্কেট প্লেস গুলো আস্তে আস্তে মানে কমার্শিয়ালি চিন্তা ভাবনার দিকে যাচ্ছে। পিপল পার আওয়ার, ফ্রিল্যান্সার.com, এগুলো তো এখন ইনভেস্ট ছাড়া চিন্তাও করা যায় না, ঠিক আছে। প্রোফাইলটাকে ইনভেস্ট করতে হয়। ফ্রিল্যান্সার একটা ওয়ে আছে, আপনাদের বিভিন্ন কন্টেস্টে অ্যাটেন্ড করে যদি ওখান থেকে কিছু আর্নিং করেন, দেন ওটা দিয়ে এক্সাম গুলো দেওয়া, স্কিল টেস্ট গুলো দিয়ে প্রোফাইলটাকে ইনভেস্ট করা যায়। ওখানে যে কোনো এক্সামে তো আপনার পেমেন্ট করতে হয়, ফেল করলে আবার রিটেক। তো আপওয়ার্কটা কেউ যদি চিন্তা করে যে না ভালো কিছু করবে, এটা মোটামুটি ভ্যালু অ্যাড করে, ঠিক আছে, প্রোফাইল। আর সবার উদ্দেশ্যেই বলবো, আপনারা সবাই কিন্তু একাধিক অপশন হাতে রাখবেন। কোনো একটা মার্কেট প্লেস নিয়ে স্যাটিসফাইড বর্তমানে আছেন বলে শুধু ওটার উপর ডিপেন্ডেন্ট থাকবেন, এটা আমি কখনোই সাপোর্ট করি না। শুধু মার্কেট প্লেসই না, একটা সময় যে আপনারা একটু অন্যভাবে চিন্তা ভাবনা করবেন, যে সার্ভিস গুলো দিয়ে থাকেন এখন, সেই সার্ভিসের উদ্যোক্তা কারা, সেই ধরনের কিছু চিন্তা ভাবনাও করতে হবে আপনাদের একটা সময় এসে, যখন এক্সপিরিয়েন্সটা ভালো হবে। শুধু সার্ভিস দিয়ে গেলে তো হবে না, তাই না। সাপোজ আপনারা কেউ একজন এসইও সার্ভিস দেন, তো এসইও সার্ভিস দেন যখন, তো নিজেই তো ওয়েবসাইট করে সেগুলোকে আস্তে আস্তে একটা কোয়েশ্চেন ছিল ভাইয়া, ওই নিয়ে আসতে পারবেন। আপনারা ফাইবারে কিভাবে গিগ মার্কেটিং করেন আর কি? মার্কেটিং জি, বা ফাইবারে এখন যে পেইডটা ওয়ে, পেইড ওয়েতে তো ফাইবার একটা গিগকে প্রায়োরিটি দেয়, তাই না। ওটা তো দেখছেন মনে হয়, পেমেন্ট করে মার্কেটিং একটা, যেটা পেইড মার্কেটিং। আর
এছাড়া অর্গানিক্যালি তো যে গিগ মার্কেটিং, এটা সবাই আমরা জানি যে আপনার অনেকে গ্রুপে ইমপ্রেশন গুলো ক্রিয়েট করার জন্য পোস্ট করে, তো সেখান থেকে সেভ করা হয়, হ্যাঁ, লাভ রিয়াক্ট করে। এছাড়াও আপনার বড় ভূমিকা তো রাখে আসলে আমাদের সোশ্যাল মিডিয়া গুলোই। লিঙ্কডইন যেহেতু একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম, ওখানে আমাদের সাবজেক্টের হ্যাশট্যাগ গুলো ইউজ করে আমরা পোস্ট করতে পারি। টুইটারেও তাই। পাশাপাশি আমি বলি যে আপনার পিন্টারেস্টের ব্যাপারটা, পিন্টারেস্টে গিগে টাইটেলটা ইউজ করে বোল্ড করলেন, তার এগেনস্টে নিয়মিত কিছু কিছু করে পোস্ট করতে থাকলেন, পিন দিতে থাকলেন। ঠিক আছে। ইন্টারেস্টটা কিভাবে করেন বলছেন ভাই? পিন্টারেস্টে যে পিন গুলো করে না, জি জি। ওই পিন গুলো আপনার গিগের সাবজেক্ট গুলো নিয়ে সুন্দর সুন্দর ইমেজ গুলো গুগল থেকে অথবা নিজে ক্যানভা বা কোথাও থেকে ক্রিয়েট করে নিয়ে পোস্ট করে গিগের লিঙ্ক গুলো দিয়ে দিবেন। কোনটা বেশি কার্যকরী, টুইটার বা পিন্টারেস্ট বা? এটা ওইভাবে আলাদা করার সুযোগ নাই, আপনার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতেই অ্যাক্টিভিটি গুলো রান করাতে হবে। ঠিক আছে। কারণ হচ্ছে আপনার এক একটা সোশ্যাল মিডিয়া এক একটা ভ্যালু অ্যাড করবে, সব মিলেই আপনার রেজাল্টটা পাবেন। একটা রুটিন করে নিয়ে কখন কোনটা করবেন বা সপ্তাহে কয়দিন কোনটা করবেন, একটা করলে আফটার 1 উইক একটা রেজাল্ট আসবে, সবার সমন্বিত একটা প্রচেষ্টায়, তাই না? এইভাবেই চিন্তা করতে হবে। তো এটাই হচ্ছে বিষয়। আপনি স্কিলের দিক থেকে আর কি নতুন কোন স্কিল অ্যাড করতে চাচ্ছেন? জি ভাই, বুঝিনি। বলছি, নতুন কোন স্কিল নিয়ে কাজ করার চিন্তা আছে কিনা? না না না। তো মূলত আপনি যে কাজগুলো করেন একটু ক্লিয়ার করে বলেন, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি কাজটা করি হচ্ছে শপিফাই। শপিফাই তো হয়তো আপনাদের অনেকের ধারণা আছে। শপিফাই তো অনেক কাজ, বলছি কোন কোন বিষয়ে কাজ করেন শপিফাই? শপিফাই ওয়েব ডিজাইন, স্টোর ডিজাইন আর কি। আচ্ছা আচ্ছা। প্লাস ডিসক্রিপশন দেখা, মানে প্রোডাক্ট ডিসক্রিপশন। আচ্ছা ভাইয়া প্রোডাক্ট ডেসক্রিপশন নিয়ে যদি একটা মানে ধারণা দিতেন, আসলে এটা এটা আমরা মিস করে গেছি তো। আচ্ছা, মারুফ ভাই একটু বলেন তাহলে প্রোডাক্ট ডেসক্রিপশনের অ্যাকচুয়ালি ব্যাপারে। আমার যদিও দুইটা কাজ করি, মানে সব রিলেটেড সব কাজই করি, হুম, তবে প্রোডাক্ট ডেসক্রিপশনের গিয়ে আমার একটু রিভিউ বেশি আর কি। আচ্ছা আচ্ছা। এখন কি জানতে চাচ্ছেন স্পেসিফিকলি, একটু বললে আমার জন্য সহজ হয়। হুম। মানে কি কি লিখে কি কি করে এগুলো আর কি। প্রোডাক্ট ডিসক্রিপশন এটা লিখতে হবে ওটা আপনাকে। নিয়ে মানে বলেন, এটা নিয়ে কিছুই প্রোডাক্টের, জানি না, সেজন্য। আপনাকে বাইরে যে প্রোডাক্ট গুলো দিবে, সে হয়তো আলি এক্সপ্রেসে আপনার লিঙ্ক দিতে পারে, অথবা তার স্টোরে লিঙ্কটা আপনাকে দিবে, কানেক্ট দিবে স্টোরে। আপনি স্টোরে হয় দুইভাবে অ্যাকচুয়ালি আমরা কাজটা করি। একটা হচ্ছে আপনার স্টোরে ডিরেক্টলি আপনার লিখি, আর একটা হচ্ছে আপনার ডক ফাইল হিসেবে জমা দিই আর কি। হ্যাঁ। আচ্ছা, এটা ইউনিকের বিষয়ে পরামর্শটা কি? মনে করেন যে একটা প্রোডাক্ট ডেসক্রিপশন তো ফিক্সড আসলে, সরি, কি কি বলছি যে একটা কিসের প্রোডাক্ট পরামর্শ? ইউনিক করার বিষয়ে আপনার ও পরামর্শ। আচ্ছা, ইউনিক করার বিষয় হচ্ছে আপনার স্কিল ইয়াটা একটু ভালো বাড়ানো, ইংলিশের স্কিলটা বাড়ানো। আর অ্যাকচুয়ালি ইয়ার ক্ষেত্রে দেখা যায় কি, সবগুলো ওরা চেক করে না, কয়েকটাতে চেক করার কি, হয়তো খুব রেয়ার আর কি চেক করার ক্ষেত্রে। তবে যিনি আপনাকে স্পেসিফিকলি বলে দিবে আগে থেকে, হ্যাঁ, যে আমার ইউনিক লাগবে, আমি চেক করব, হয়তো সে আপনার ওয়েবসাইটের নামও মেনশন করে দিল যে এই ওয়েবসাইটে আমি চেক করব, তখন আপনার ক্ষেত্রে ওই ওয়েবসাইটে হয়তো, যেমন প্লাগারিজম চেকের একটা ওয়েবসাইট আছে, ওখানে গেলে আপনি হয়তো চেক করতে পারবেন আপনার কন্টেন্ট যেটা করছেন সেটা ইউনিক করবেন কিনা। ইউনিক করার ওয়েটা হচ্ছে আপনি হয়তো কপি করছেন, ঠিক আছে, ওইটা ওইটার ক্ষেত্রে করবেন কি, আপনি প্রত্যেকটা ভাই একটু সেন্টেন্সেই। দেখাবেন, আপনি লিখছেন যে ধরনের কোনো কিছু একটু দেখান না। আচ্ছা আচ্ছা, আমি দেখাচ্ছি।
মনে করেন এটা একটা ডেসক্রিপশন, ঠিক আছে? হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যায়। মনে করেন এই ডেসক্রিপশনটা, ঠিক আছে, আমাকে ইউনিক করতে হবে। এক, মনে করেন আমার আসলে চেক করতে হয় না, কাজ করতে করতে হয়তো একটা ধারণা হয়ে গেছে, বাট কিভাবে কাজটা করায় এটা দেখা যায়। মনে করেন আমার এটা ডেসক্রিপশন, এটা আমি অ্যাকচুয়ালি আরেকজনের লেখা মানে মডিফাই করতেছি আর কি। সে লিখছে, মনে করেন আমি এখানে আসলাম, ওয়েবসাইটে এসে পেস্ট করলাম, চেক লাগা দিলাম। মানে এই রেট গুলো কেমন ভাই নির্ধারণ করেন? রেট গুলো অ্যাকচুয়ালি ক্লায়েন্টের সাথে কথা বলে, আমার এমনি ফিক্স প্রাইস দেওয়া আছে। তবে কেউ যদি মেসেজ দেয়, ডিরেক্টলি অর্ডার দিয়ে দিলে তো কিছু করার থাকে না, ঠিক আছে? হুম। আর যদি আপনার ডিরেক্টলি অর্ডার না দেয়, তাহলে কথা বলার ক্ষেত্রে আমি প্রাইসটা একটু বাড়তে বলি। তখন দেখা যায় সে যদি রাজি হয়ে যায় রাজি হয়ে গেল, আর যদি রাজি না হয় তাহলে রেট কমায় কমায়। কিন্তু এখন আপনার বর্তমানে রেট গুলো কেমন বা কি রেটে কাজ করে থাকছেন? ধরেন, বর্তমান রেটিং যেভাবে দেওয়া আছে প্রোফাইলে, সেটা হচ্ছে প্রত্যেকটা ডেসক্রিপশন $1 করে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, মোটামুটি মানে 300 ওয়ার্ডের মধ্যে হয় নাকি ডেসক্রিপশন? না না, এত এত ওয়ার্ড লিখি না, 120 থেকে 150 আর কি সর্বোচ্চ, তবে 120ও করি না। আমি নর্মালি ছোট করি আমার পার্সোনালি। তবে এর ক্ষেত্রে এ বলছে এটা হচ্ছে আমার লেখা না, এটা অ্যাকচুয়ালি এই দেখেন অরিজিনাল যিনি লিখছেন তিনি লিখছেন এভাবে, দেখে বোঝা যাচ্ছে যে মানে তিনি হয়তো কপি পেস্ট করছেন। আমি এটা একটু মডিফাই করে দিচ্ছি আর কি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। এখন ভাই ওইটা কি আপনারা মানে যেমন শপিফাই তো অনেকগুলা প্রোডাক্ট থাকে না, তো ওখান থেকে ওইটা আগে পড়েন, পড়ার পর নিজে একটা ডেসক্রিপশন লিখেন, এটাই তো? না না, অ্যাকচুয়ালি আমরা তো মনে করেন সব সব প্রোডাক্ট সম্বন্ধে আমাদের জানাও মানে পসিবল না, ঠিক আছে? হুম। আর ইংলিশ মোটামুটিও যদি যা নলেজ আছে, তারপরেও একটা পুরা ইউনিক কন্টেন্ট লিখতে গেলে একটা দক্ষতার আলাদা একটা ইয়ার বিষয় থাকে। তবে আমরাও কপি পেস্ট করি, যেটা হচ্ছে কপি পেস্ট করার ক্ষেত্রে এখন অনেকেই কপি পেস্ট করে, বুঝে শুনে কপি পেস্ট করা একটা ব্যাপার আছে না, হুম। ঠিক আছে? আপনি আমার ডেসক্রিপশন গুলো পড়লে হয়তো আপনি বুঝতে পারবেন যে লেখাটা একটু সন্তোষদায়ক আর কি। মনে করেন লেখা পড়লেই সহজভাবে লিখি, আপনার কি বলবো, মনে করেন একটা হুমায়ুন আহমেদের লেখা বা আপনি জাফর ইকবালের লেখা আপনি পড়লেও একটা আলাদা একটা ইয়ে পাবেন, ঠিক আছে? উনি কার থেকে বা বিদেশ থেকে কপি করছে এটা বিষয় না, আপনি তার লেখাটা পড়লেই আপনি সন্তুষ্ট থাকেন আর কি। তো আমি ওইভাবে চেষ্টা করি যে ফলো করলে বেটার কাউকে ফলো করি, আমার চেয়ে বেটার যে হুম। টপ রেটেড ওয়েবসাইট যেগুলো আছে, যেগুলো খুব ভালো কন্টেন্ট লেখে, সহজে খুব দারুণ কন্টেন্ট লেখে। আমি একটা উদাহরণ দেখাই, যেমন ধরেন পার ডেসক্রিপশনে টাইম কেমন যায়? আমি ঠিক এই সাইজেরই লিখি নর্মালি, যদি ক্লায়েন্টের যদি আলাদা কোনো রেকমেন্ড না থাকে আর কি। হ্যাঁ, মনে করেন যে একটা ডিসক্রিপশন এর চেয়ে হয়তো 10-20 ওয়ার্ড। আমি বলি এখানে অনেক, যেমন এখানে হাইট, তারপর ইঞ্চি সবগুলো দেওয়া থাকে না, এগুলা কি আপনাকে ক্লায়েন্ট দিয়ে দেয়? না 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 না, আমি দেখাই আপনাকে, প্রোডাক্ট প্রোডাক্ট রিলেটেডই দেখাই। যেমন একটা সবজি ওয়েবসাইট দেখাই আমি, ঠিক আছে? মনে করেন সে আমাকে প্রোডাক্টটা দিল এটা, ঠিক আছে? অথবা আমাকে অ্যাকচুয়ালি যে প্রোডাক্টটা দেয় এটা হচ্ছে আল এক্সপ্রেস যে কোনো প্রোডাক্ট, ঠিক আছে? সে আমাকে আপনাকে দিবে হয়তো আল এক্সপ্রেসের প্রোডাক্ট, অথবা তার আল এক্সপ্রেসের প্রোডাক্টটা তার স্টোরে আপনার ইম্পোর্ট করা আছে অলরেডি। ওই যে কোনো একটা প্রোডাক্ট দিবে, ঠিক আছে? আমি যদি একটা প্রোডাক্ট দিয়ে আপনাকে করে দেখাই, আপনি কি গ্রাফিক্স এর কাজও করেন? বেশ কিছু সফটওয়্যার দেখতেছি। হ্যাঁ হ্যাঁ, আমি ধারণা আছে আর কি আপনার ফটোশপ, আপনার ওই যে বললাম না ওয়েব ডিজাইন করি, সেক্ষেত্রে তো আমার আপনার ব্যানার ট্যানার গুলো লাগে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। যখন যে কাজে লাগানো যায় আর কি। অ্যাকচুয়ালি যদি সিম্পল যদি হয় তাহলে ক্যানভাতেই করি, ক্যানভাতে আমার অনেক ডিজাইন আছে। তো এটা ইয়ে অনুযায়ী আর কি, রিকোয়ারমেন্ট অনুযায়ী। যেমন ধরো কোনো একটা সাইজ আমি করছি, ঠিক আছে? ব্যানারের সাইজ লাগতেছে আমার কাস্টম সাইজ, তো এটা তো আমি ডাউনলোড করতে পারবো না। আমি হয়তো ইয়া থেকে ডাউনলোড করলাম একটা ফ্রি পিক বা কোনো একটা পিক্সেল থেকে ডাউনলোড করলাম, সেটা রিসাইজ করতে হচ্ছে না, তখন ফটোশপে করি। আচ্ছা মনে করেন যে আমি আলিএক্সপ্রেসে গেলাম, আমাকে প্রোডাক্ট দিছে সে এটা, বা এই যদি কোনো প্রোডাক্ট দিছে, ঠিক আছে? এখানে মনে করেন আপনি এই প্রোডাক্ট গুলো আপনি সার্চ দিতে পারবেন,
আপনি ডিরেক্টলি নাম লিখে সার্চ দিতে পারবেন, অথবা এখানে রাইট বাটন ক্লিক করে আপনি সার্চ ফর গুগল ইমেজ, ঠিক আছে? দেখেন গুগল ইমেজে সার্চ দিলে এই প্রোডাক্টের সেম ক্যাটাগরি প্রোডাক্টগুলো আসবে। এটা যদিও আসে না, কারণ হচ্ছে আমি ভালো product দেখাই। এই দেখেন এই প্রোডাক্টগুলো আসছে না, দেখছেন আপনি? দেখা যাচ্ছে এখানে। জি ভাইয়া। এখান থেকে আমি দেখলেই বুঝতে পারি যে কোন কোন প্রোডাক্টের ডেসক্রিপশন আছে, কোন প্রোডাক্টের ডেসক্রিপশন নাই, ঠিক আছে? সব প্রোডাক্টের ডেসক্রিপশন আপনি পাবেন না। যেমন ধর এটা দেখে বোঝাচ্ছে এখানে শুধু স্পেসিফিকেশন গুলো আছে, আমি ঢুকলেই স্পেসিফিকেশন পাবো, ভালো কোনো ডেসক্রিপশন পাবো না। আবার এখানে আপনার মেটা ডেসক্রিপশন গুলো দেখলে বুঝতে পারবেন যে এই আপনার কি, যে এটাতে ভালো কোনো ডেসক্রিপশন আছে। অথবা অ্যামাজনের ক্ষেত্রে আপনি অ্যামাজন থেকেও যাইতে পারেন। এখানে যেমন ধরেন আমি এভাবে সার্চ দেওয়ার পর এটাতে তো লিঙ্ক আসা নাই, দেখায় আরেকবার দেখায়। ইমেজ সার্চ দিলে কি সুবিধা কি, আপনি এক্সাক্ট প্রোডাক্টটা পাবেন, ঠিক আছে? মনে করেন এখান থেকে অ্যামাজন পাইলো, অ্যামাজনে ম্যাক্সিমাম প্রোডাক্টের কিন্তু ডেসক্রিপশন থাকে, ঠিক আছে? এখন অ্যামাজন থেকে কপি করার পর বা আপনি কোনো বেটার একটা ওয়েবসাইট থেকে কপি করার পর, যেমন ধরেন আমি আমি জানি যে এটা হচ্ছে কি একটা লং স্লিভ একটা টি শার্ট, ঠিক আছে? আমি এখানে যাই, মনে করেন লং স্লিভ লিখলাম, আমি যে ওয়েবসাইটটা পছন্দ করি আর কি, কথার কথা যে এই ওয়েবসাইটের ডেসক্রিপশন গুলো ভালো, তখন আমি এই ওয়েবসাইটে সার্চ দিলাম যে লং স্লিভ টপস, কথার কথা, ঠিক আছে? হ্যাঁ, লং স্লিভ টপ আমার কপি করতে হয় মেইনলি হচ্ছে একটা লাইন, দু একটা লাইন, বাকি লাইন তো আর কপি করতে হয় না। যেমন ধরেন আমি চেষ্টা করি যে শুরুর দিকে যে লাইনটা সেটা একটু সুন্দর একটা লাইন লাইন দিয়ে শুরু করতে হয়। যেমন ধরেন আপনি এটা দেখেন, এম্প আপ ইউর এ বাই ডাব্লিউ উইথ দিস, এরকম একটা লাইন দিয়ে শুরু করবো, বাকি দু একটা লাইন আমি থেকে অ্যামাজন থেকে নিলাম, শেষের দিয়ে আমি এটা আবার এখান থেকে শেষ করলাম, ঠিক আছে? কারণ এতে ডেসক্রিপশন গুলো সুন্দর হয়, শর্টকাট হইলেও সুন্দর হয়। এরকম আরো অনেক ওয়েবসাইট আছে, আপনি কাজ করতে করতে বুঝে যাবেন যখন যে ওয়েবসাইটটা আপনার সুন্দর লাগবে, যে ডেসক্রিপশনটা ওয়েবসাইটে সেভ রাখবে। এখন ইউনিক করার ব্যাপারটা হয়, আপনি হয়তো অ্যামাজন থেকে কপি করলেন বা যেখান থেকে কপি করেন না কেন, এখানে দেখা যাচ্ছে আমার এটা 75% হয়তো কপি ধরছে। আমি এখানে দেখা যাচ্ছে যে এই লাইনগুলো হচ্ছে কপি। তো কপি করার, যেহেতু কপি করা আছে, তাহলে আমি কি করব, যে যে লাইনগুলো কপি করা দেখেন আপনি, আমি তো দেখতেছি যে একবার তাকালে বুঝতে পারি যে যে এই লাইনগুলো কপি করা আছে, তাহলে আমি এই লাইনগুলো একটু এডিট করে দিই। যেমন হেলথ ট্রিটমেন্ট ম্যাগনেট ব্রেসলেট ইজ নিকেল ফ্রি, লিড ফ্রি অ্যাজ পার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস, সো স্টাইলিশ। মনে করেন আপনি সিমিলার সিনোনিম দিয়ে ইয়া করবেন, রিপ্লেস করবেন। সাসপেক্ট যদি একটা ওয়ার্ড জানেন আপনি, সেটা সিনোনিম কি হতে পারে, এরকম একটা শব্দ দিয়ে আপনি এটা রিপ্লেস করলেন। এখানে মনে করেন লুক গ্রেট এর ক্ষেত্রে আপনি গ্রেটটার শব্দটা আপনি সিনোনিম তো জানেন, এটা দিয়ে আলাদা একটা এই লুক গর্জিয়াস দেন বা লুক স্টাইলিশ দেন, লুক, হ্যাঁ, অন্য একটা সিনোনিম দিয়ে আপনি রিপ্লেস করে দেন, তখন আপনি দেখবেন যে এটা আর আপনার ইয়া ধরবে না, এই কি কপি পেস্ট ধরবে না। যেমন ধরেন লুক লুক বেটার দিলাম, কথার কথা। তারপর এই লাইনটা আমি পড়ি, হেলথ ট্রিটমেন্ট মনে করেন আমি আমি এরকম দুইটা শব্দ দিয়ে জাস্ট রিপ্লেস করলাম। এখন এটা যদি আমি আবার কপি পেস্ট চেক করে, দেখবেন যে এই লাইনটা আর কপি করবে না, তখন অন্য একটা লাইনে হয়তো যেখানে আমি এডিট করিনি, যে লাইনটা আমি চেক করিনি, ওই লাইনটা এডিট এই কপি ধরবে। বিষয়টা হচ্ছে ফাইবারে নর্মালি এখনো পর্যন্ত এরকম কেস আমার এখনো হয়নি। এক বছর আমি মোটামুটি 160+ বা 70+ কাজ করছি, এরকম এক্সপিরিয়েন্স হয়নি যে কপি পেস্ট ধরছে, ঠিক আছে? আর হয় না ও কপি পেস্ট, আপনি কিছু না কিছু তো আমরা চেঞ্জ করতে হয়। দেখছেন আমি যে লাইনটা দুইটা শব্দ চেঞ্জ করছি, এটা পুরো ইউনিক হয়ে গেছে। যে লাস্ট লাইন যেটি চেঞ্জ করে নেই, এটাই আপনার কপি পেস্ট হয়ে গেছে। বুঝতে গেছে ব্যাপারটা? জি ভাইয়া। আর আরেকটা হচ্ছে ওখানে প্রোডাক্টের ম্যাটেরিয়াল গুলো লিখতে হয় না, কালার প্রোডাক্ট ম্যাটেরিয়াল অ্যাকচুয়ালি আপনি ইয়াতে পাবেন, আলিএক্সপ্রেসে পাবেন, আপনি যে যে প্রোডাক্ট লিঙ্কটা দিছে না ওখানে পাবেন। আর যদি সেম আপনাকে হয়তো প্রোডাক্ট, যদি সেম প্রোডাক্ট না হয়। সেম প্রোডাক্ট অবশ্যই হবে। আপনি বিষয়গুলো হচ্ছে কি, আপনি দেখবেন যে তারা যে প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করে, যারা ড্রপ শিপিং এ, ঠিক আছে, অ্যাটলিস্ট আপনার কোনো না কোনো অর্ডার সে পজিটিভ রিভিউ আছে ওইটা দিও, ওই প্রোডাক্ট নিয়ে কাজ করে।
যেমন ধরেন সে কখনোই এরকম একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবে না যেটাতে কোনো রিভিউ নাই, ঠিক আছে? তারা কাজ করে মূলত দেখেন, যেমন ধরেন যে কোনো একটা প্রোডাক্টের নাম বলেন, যেমন ধরেন ট্রিমার যদি হয়, কথার কথা, কারণ কি মানে ট্রাস্টেড বায়ার, ট্রাস্টেড সেলার করেছে ওরা। যে যে প্রোডাক্ট গুলোর হয়তো রিভিউ আছে অ্যাটলিস্ট 100টা হইলেও রিভিউ আছে, 100টা হইলেও কি আপনার রেটিং আছে, ওই জাতীয় প্রোডাক্ট নিয়ে কাজ করে। আর ওই জাতীয় প্রোডাক্ট হলে অবশ্যই আপনি কি পাবেন, ডেসক্রিপশন পাবেন, সেম সিমিলার অবশ্যই অবশ্যই পাবেন। যদি না পান তাহলে মনে করবেন যে আপনি হয়তো সার্চ দিতে পারতেছেন না বা কিভাবে করতে হয় সেটা জানেন না, ঠিক আছে? বাট পাবেন এটা অবশ্যই। মনে করেন এই প্রোডাক্টটা, ঠিক আছে, আপনি এই প্রোডাক্টটা কিভাবে সার্চ দিবেন, আপনি এখান থেকে রাইট বাটন সার্চ, ইমেজ সার্চ দিতে পারেন, অথবা এই প্রোডাক্টটা সিমিলার নেম, যেমন ইলেকট্রিক শেভিং নোজ ইয়ার ট্রিমার, তাহলে এটা বোঝা যাচ্ছে কি যে ইলেকট্রিক ট্রিমার লিখে সার্চ দেন, এখান থেকে কিছু ক্রাইটেরিয়া দেন যে এটার সাথে মিল মিল আছে এরকম কোনো ক্রাইটেরিয়া, এখান থেকে সার্চ দিতে পারবেন, টেক্সট থেকে মানে কয়েক লাইনের এখানে আপনি যেগুলো দেখাচ্ছেন ওটা 100-150 ওয়ার্ডে পুরা এই দেখেন, মানে এই দেখেন আপনি, আমি এই প্রোডাক্টটা দিয়ে এক্সাম্পল দেখাচ্ছি তো, দেখেন এই প্রোডাক্টটা দিয়ে এক্সাম্পল দেখাচ্ছি তো, দেখেন আমি সার্চ দিছি, ইমেজ সার্চ দিছি, দেখেন এই জাতীয় প্রোডাক্ট আর কতগুলো স্টোরে সেল করতেছে, দেখছেন কত হাজার হাজার স্টোরে সেল করতেছে, এটা কোনো শেষ আছে? এবার ইমেজ সার্চ দেওয়ার ক্ষেত্রে এক্সাক্ট প্রোডাক্ট পাইছি, ইমেজ সার্চ দেওয়া ছাড়া এখানে রেজাল্ট আরো বাড়তি পাবেন, দেখেন এখানে 10 নম্বর পেজ পর্যন্ত রেজাল্ট আছে। এতগুলো প্রোডাক্ট থেকে আপনি একটা এই 150-200 ওয়ার্ডের একটা ডেসক্রিপশন কপি করতে পারবেন না? পারবো তো। ওকে, ঠিক আছে, আর কোনো কোশ্চেন? না আমার কথা হচ্ছে মানে 100-150 ওয়ার্ডের মধ্যে ফুল প্রোডাক্টের সম্পর্কে মানে সবকিছু বলে দেওয়া, এটা এটা অ্যাকচুয়ালি হচ্ছে কমপ্লিটলি আপনার নিজের উপর, ঠিক আছে? আমি আমি নরমালি যেটা করি আমি বেশি লিখি আমি না, আমি ইয়াতে কমাই যা লিখি। দেখছিলাম অ্যামাজনে দেখছি যে মানে প্রোডাক্ট ডেসক্রিপশন গুলো অনেক বড় বড় হয়। না না, অ্যামাজনের মতো আমরা করি না অ্যাকচুয়ালি। অ্যামাজনের প্রোডাক্ট গুলো আপনি যদি দেন, সে আপনাকে ডিরেক্টলি বলবে যে এটা কপি পেস্ট, কারণ অ্যামাজনের আলাদা একটা ফরম্যাট থাকে। অ্যামাজনের প্রোডাক্ট গুলো ম্যাক্সিমাম প্রোডাক্টে দেখবেন কি যে প্যারা আকারে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এটাই তো। আমরা তো নরমালি এরকম প্যারা আকারে করি না, প্যারা থাকলে ওটা প্যারা রিমুভ করে দিই, আর করলে সেটা অন্যভাবে করি, ডিফারেন্ট ভাবে করি। যেমন ধরেন এখানেও বড় ডেসক্রিপশন লিখতে হয় অনেক সময়। যেমন ধরেন এটা যদি প্রোডাক্ট হয়, এটা যদি ওয়ান স্টোর প্রোডাক্ট হয়, যে পুরো স্টোরে জুড়ে আমার একটা মাত্র প্রোডাক্ট আছে, ঠিক আছে, আর কোনো প্রোডাক্ট নেই, তো তো সেখানে আপনি তো একটা প্রোডাক্টের শুধুমাত্র কয়েক লাইন বর্ণনা দিলে হবে না, এখানে ডিটেলস বর্ণনা দিতে হবে। তখন আপনি কি করবেন, এখানে অনেক ওয়ে আছে। যেমন ধর এটা একটা স্টোর, হ্যাঁ, এটা ওয়ান প্রোডাক্ট স্টোর, দেখে বোঝা যাচ্ছে যে শুধুমাত্র একটা প্রোডাক্টে সেল করে তারা। এটা হচ্ছে এই এটা আর কি মেসেজার। দেখেন আপনি এখানে ঢুকেন, দেখেন যেখানে তারা ডিটেলস লিখবে, বা তাদের শুরু পেজে দেখেন তারা ডিটেলস বর্ণনা লিখবে। এরকম আরো স্টোর দেখাই আমি আপনাকে। যেমন ধরুন স্টোরটা কিন্তু আমি ডিজাইন করছি, এখানে দেখেন ডিটেলস লেখা একটা প্রোডাক্ট, দেখছেন অনেক ডিটেলস লেখা। আপনি ভিতরে যাইলেও দেখবেন প্রোডাক্টের ডেসক্রিপশন অনেক বড় আকারে লেখা থাকে, ঠিক আছে? তো আপনার কোশ্চেনটা হচ্ছে কি, আপনি কি কি জানতে চাইছিলেন? এটাই যে শর্ট করে প্রোডাক্ট ডেসক্রিপশনটা কিভাবে লিখে, এখন আপনি কিভাবে গিগ অফার করতেছেন এটা হচ্ছে আপনার উপর, আপনার বিষয় আর কি। যেমন ধরেন আমি আপনাকে দেখাই, আচ্ছা দেখেন এখানে অনেকগুলো গিগ আসছে না, অনেকগুলো গিগে কেউ জানি দেখবেন যে হয়তো সে 150 ওয়ার্ড বলতেছে, কেউ 200 ওয়ার্ড বলতেছে, কেউ হয়তো 100 ওয়ার্ড বলতেছে, সেম জিনিসটাই, ঠিক আছে? এই দেখেন এটা হচ্ছে কত 200 ওয়ার্ড বলছে, এটা দেখেন 120 ওয়াট, এটা দেখাচ্ছিলাম, এটা 150 ওয়াট। আমি আমার ক্ষেত্রে 150 ওয়াট সর্বোচ্চ, ঠিক আছে, 120 100 ওয়াট। এটা দেখেন এই কয়টা 28টা অর্ডার অলরেডি তার ইয়াতে আছে অলরেডি। শপিফাই দের মানে এগুলোর জন্যই না? জি বুঝিনি। না শপিফাই বলতেছে যে মানে মানে সবগুলা মানে ই কমার্স সাইট গুলার জন্য আর কি, না শুধু
ডেসক্রিপশন গুলো লিখবে যে? না, অ্যাকচুয়ালি ডেসক্রিপশন তো আপনার না, যদি অ্যামাজনের ক্ষেত্রে প্রপোজালটা আসে তাহলে তো মানে অনেক বড় করে লিখতে হবে না? এখানে অ্যাকচুয়ালি এভাবে করে না। ফাইবারে আমি আপনার সম্পর্কে জানি না, বা ফাইবারে কিন্তু আপনি একটাই, উনি দেখেন উনি শুধুমাত্র শুধুমাত্র কি শপিফাই কাজই করেন। উনি অর্ডার নিয়ে শেষ করতে পারতেছেন না। 28টা অর্ডার যদি আমার থাকতো আমি পাগল হয়ে যেতাম কথার কথা। ঠিক আছে, 28টা অর্ডার মানে হিউজ অর্ডার না। আপনি 28টা অর্ডার হ্যান্ডেল করার মতো ক্ষমতা তার হয়তো টিম আছে, সে হয়তো পারতেছে, বাট আমি হলে তো পারতাম না। 2টা অর্ডার বা 3টা অর্ডার যখন হ্যান্ডেল করতে হয় তখন এই অবস্থা খারাপ হয়ে যায়। ভাই মানে একটা অর্ডারে কয়টা প্রোডাক্ট থাকে? মানে এটা আপনার অর্ডারের উপর সর্বনিম্ন এরকম আপনি কয়টা করছিলেন? সর্বোচ্চ 1000টা প্রোডাক্ট থাকতে পারে, 1000-এর বেশিও থাকতে পারে, 4000 প্রোডাক্টও থাকতে পারে। সর্বনিম্ন একটা থেকে শুরু করে সর্বোচ্চ 4000-5000 প্রোডাক্ট থাকতে পারে। সে তার যদি জেনারেল স্টোর হয়, জেনারেল স্টোরের প্রোডাক্টের কোনো সীমা আছে? কোনো সীমা নেই। আর তার যদি নিশা স্টোর হয়, নিশা স্টোরে তো মনে হয় 200-300 প্রোডাক্ট থাকে। হুম। তো এটা মনে করেন সে এখানে, তো এর ডেলিভারি টাইম গুলো দেখেন, সে কতদিন ডেলিভারি দিবে। সে ওয়ান ডে ডেলিভারি দিবে, ঠিক আছে। সে ওয়ান ডে ডেলিভারি, তার এখানে 28টা অর্ডার আছে, 28টা অর্ডারের মধ্যে 8টা অর্ডার যদি তার এই গিগটা অর্ডার করে, $15 গিগটা অর্ডার করে, তার দেখেন একদিনই কতগুলো আপনার কাজ করতে হচ্ছে। এটি টিম ছাড়া তো সম্ভব না। অ্যামাজন লিখতে হবে না, আপনি যদি শপিফাই র্যাঙ্ক করাইতে পারেন, শপিফাই করে শেষ করতে পারবেন না। অ্যামাজনের একটা ডিফারেন্ট ইস্যু। অ্যামাজনে যারা কাজ করে তারা অ্যামাজনের কাজ বেশি, ওরা লিস্টিংটা করে বেশি। অ্যামাজন প্রোডাক্ট ডেসক্রিপশনের চাইতে লিস্টিংটা, প্রোডাক্ট আচ্ছা অ্যামাজন প্রোডাক্ট ডেসক্রিপশন আছে দেখেন। হ্যাঁ, অ্যামাজন সম্বন্ধে কি জিজ্ঞেস করছিলেন? না, বলতেছে অ্যামাজনের প্রোডাক্ট ডেসক্রিপশন গুলো তো অনেক বড়, মানে বিশাল বিশাল হয়। হ্যাঁ, তো অ্যামাজনে ওই তো এটা আর কি, এটা আপনার কমপ্লিটলি স্কিলের উপর। আপনি যদি না পারেন, এত বড় লিখতে না পারেন, তাহলে আপনি নিবেন কেন কথার কথা। আমরা শপিফাই নিয়ে কাজ করি, শপিফাই সিম্পল আছে, ঠিক আছে, অ্যামাজনে যাই না। আর শপিফাই প্ল্যাটফর্মটা অনেক ইজি, বুঝছেন। আপনি অ্যামাজন একদম সহজ, কাজ করলে বুঝতে পারবেন যে ভিতরে মানে যে কোনো কাজ করা এই শপিফাইয়ের মধ্যে অনেক ইজি। আপনি সেম কাজটা যদি ওয়ার্ডপ্রেসে করতে যান বা অন্য কোনো প্ল্যাটফর্মে করতে যান, আপনার মাথা খারাপ হয়ে যাবে। লুট হইতে সময় নেয়, এডিট করতে সময় নেয়, অনেক কিছুই, অনেক ঝামেলা। শপিফাই আপনার প্ল্যাটফর্মটা হচ্ছে অনেক সিম্পল, মানে কাজ করার জন্য একদম খুব ইজি আর কি। যারা ফ্রিল্যান্সার তাদের জন্য খুব ইজি। আচ্ছা, মানে আমি আসলে লিখছিলাম এই প্রোডাক্ট ডেসক্রিপশন, বাট অ্যামাজনের গুলা লিখছিলাম এখানে কোনো করার জন্য না, এই ফাইবারে বা আপওয়ার্কে কাজ করার জন্য না, এমনিতে নিজের জন্য লিখছিলাম প্রোডাক্ট ডেসক্রিপশন। 3টা নাকি 4টা লিখছিলাম, তাও ওই যে প্রোডাক্ট ডেসক্রিপশন প্লাস হচ্ছে রিভিউ ছিল, এরকম করে লিখছিলাম আর কি, 4000 ওয়ার্ডের। 4000 ওয়ার্ড তো অ্যাকচুয়ালি প্রোডাক্ট ডিসক্রিপশন লেখা না। 4000 ওয়ার্ডের, ছিল তো, না রিভিউ সহ ছিল তো সেই জন্য। 4000 ওয়ার্ডের গুলা অ্যাকচুয়ালি ওই 4000 ইউজ ওয়ার্ড। হ্যাঁ 4000 ওয়ার্ড গুলাই আপনার অ্যাফিলিয়েট সাইটের জন্য ইয়া হ্যাঁ, লেখা আর কি। সাইটের জন্যই করছিলাম আমি এগুলা। না, অ্যাফিলিয়েট সাইটের ক্ষেত্রে তো আপনার ডিটেলস লিখতে হবে। অ্যাফিলিয়েট সাইটের ক্ষেত্রে তো আপনি একটা প্রোডাক্ট লিখতেছেন না, আপনি একসাথে 10টা বা 15টা বা 20টা একসাথে দেখাচ্ছেন, তখন হুম, আপনি লিখতে পারবেন ছোট ছোট, হয়তো একটা 200 ওয়ার্ড বা 300 ওয়ার্ড করে। আর অ্যাফিলিয়েট সাইট গুলো অবশ্যই ইউনিক করতে হয় এগুলো, নয়তো হ্যাঁ, তো আপনি, কারণ আমার এটা তো আমি আমার কন্টেন্ট গুলা 100% ইউনিক, মানে এই ছিল। ওইখানে আপনাকে যেটা দেখাইছিলাম ওয়েবসাইটে, এটা হুম, আরেকটা বিষয় আছে। এইভাবে তো কয়েকটা ওয়ার্ড চেঞ্জ করলেই আপনার ইউনিক দেখাবে। আপনাকে দেখাইছি জাস্ট 2টা ওয়ার্ড চেঞ্জ করে ওই পুরো সেন্টেন্সটাই চেঞ্জ হয়ে গেছে, ইউনিক হয়ে গেছে। এখানে আরেকটা বিষয় আছে, ওদের ওদের আরেকটা টুল আছে, এই দেখেন, এটাও ফ্রি টুল, প্যারাফ্রেজিং টুল আর কি। এই দেখুন, মানে সে নিজে আপনাকে ইয়া করে দিবে আর কি, আপনি যদি করতে না পারেন আর কি। হুম। দেখেন, এখানে দেখেন আপনি, ওরা নিজেরাই ইউনিক করে দিবে আর কি, একটু মডারেট করে দিবে এরকম তো। হ্যাঁ, মডারেট করে দিবে। আসলে এগুলা উচিত না, বুঝছেন, আপনি বুঝে করেন শুনে। এরকম? না না, আমি কখনোই করি না এভাবে। ইউনিক চেক করতে হয় না বা করি না কখনো, ঠিক আছে। আমি আমি যতটুকু বুঝি আর কি, ওই অনুযায়ী করি।
না বুঝলে একটা প্রোডাক্ট একটা না, কাজ, আমি আমাকে কাজটা নিয়ে শপিফাই এর ডিসক্রিপশন নিয়ে মানে বলছিল অনেকে, বাট আমি এটা কিভাবে করে শর্ট ভাবে মানে 100-150 মানে সবাই বলে মানে এটাতে মানে কাজ প্রচুর, অর্ডার হয় অনেক বেশি গিগের। তো আমি এটা অর্ডার হয় অ্যাকচুয়ালি হয় কি, আপনার র্যাঙ্কে থাকলে অনেকগুলো অর্ডার আসে, আর র্যাঙ্কে যদি না থাকেন তাহলে অর্ডার তেমন একটা থাকে না। যেমন ধরেন আমি গত 1 মাস ধরে বলতেছি তেমন র্যাঙ্ক নাই, এগুলো হচ্ছে পুরাতন ক্লায়েন্টে কাজ করতেছি, ঠিক আছে। হুম আর ফার্স্ট পেজে, যেহেতু ফাইবারের বিষয় তো, ফার্স্ট পেজে যদি থাকতে না থাকে তাহলে আপনি কোনোভাবে কাজ পাওয়ার সম্ভাবনা নাই আর কি। আমি দেখাই আপনাকে, যারা ফার্স্ট পেজে তাদেরই কাজ থাকে, তার বাইরে তার বাইরে তেমন একটা ইয়া থাকে না আর কি। যেমন ধরেন মনে করেন যে এখানে এখন যারা আছে ফার্স্ট পেজে, এই যে কিছু বায়ার, এই যে কিছু সেলার, এদের মোটামুটি ভালো ভালো কাজ হচ্ছে বা কাজ চলতেছে। আর যারা সেকেন্ড পেজে আছে খুব রেয়ার, থার্ড পেজে তো আরো রেয়ার, বুঝেননি। আপনার কাজটা হচ্ছে এই ফার্স্ট পেজে আনতে পারলে আপনি যে সার্ভিস দেন না কেন, সেটা আপনার কি বলে না, সেটা শপিফাই হোক, সেটা অ্যামাজন হোক, সেটা গ্রাফিক্স ডিজাইনের কাজ হোক, ফার্স্ট পেজে থাকলে আপনার অর্ডার। আর ফার্স্ট পেজে যদি আনতে না পারেন তাহলে আপনি যে সার্ভিস দেন না কেন কোনো লাভ নেই, বুঝেছে ব্যাপারটা। জি। আর ফার্স্ট পেজে থাকতে হলে তো ভাইয়া প্রচুর গিগ এক্সচেঞ্জ করতে হয় না? এক্সচেঞ্জ মানে ওই যে গ্রুপ গুলাতে ইমপ্রেশন বাড়ানোর জন্য না না, আমি অ্যাকচুয়ালি পার্সোনালি এটা ইয়া করি না, সাজেস্ট করি না। আমার একদম বিরক্ত লাগে। না, এটা এটা অ্যাকচুয়ালি উচিত না, কারণ কি, এটা তো মনে করেন আমি একটা সেলার, ঠিক আছে, আমি আপনার ইয়া আপনার গিগটা আমি দেখে আপনার কোনো ইমপ্রেশন বাড়ায় কোনো আপনার লাভ হবে হবে, এগুলো আরো উল্টা আসে নাকি? আপনার ইয়া রেটিং কমে যায়। কি রেটিং কমে যায়, এখানে কনভার্সন রেটিংটা কমে যায়, বুঝলেন না। আপনি এসে দেখে দেখে চলে যাচ্ছেন, ঠিক আছে, তার মানে ফাইবার ধরে নিয়ে কি সবাই আসতেছে কিন্তু আপনাকে কেউ কাজ দিচ্ছে না, হয়তো কোনো প্রবলেম আছে। আর অ্যাকচুয়ালি যারা আমি দেখছি আর কি, যারা সিনিয়র সিনিয়র যারা আপনার সেলার আর কি, তারা এটা সাজেস্ট করে না। তারা সাজেস্ট করে কি, হয়তো আপনি আপনার হয়তো ফেসবুকে হোক, সেটা আপনার ইয়াতে হোক, কিসে টুইটারে হোক, সেটা পিন্টারেস্টে হোক, ওইখানে প্রমোট করতে পারবেন। তবে ফেসবুকে আপনি ভালো একটা ইয়া পাবেন না, দেখেন আপনাকে। যদি ফেসবুক আপনার কাজ যদি একেবারে না থাকে আর কি, হ্যাঁ, জি। মনে করেন আপনি নিউ সেলার, আমি জানি না আপনার ইয়া করতে, যদি নতুন সেলার হয় তাহলে আপনার কাজ পাওয়ার একটা পসিবিলিটি আছে। আচ্ছা, এখানে verification। আচ্ছা, এটা দেখেন, আমি শেষ করে দিব, হ্যাঁ, তারপর বাইরে দেখাবেন। এখানে দেখেন আপনি অনেকগুলো দেখেন, শপিফাই গ্রুপ, সমস্যা নেই, আপনি দেখান, সমস্যা নেই। এখানে অনেকগুলো শপিফাই গ্রুপ দেখতেছেন না, দেখছেন? জি। এই শপিফাই গ্রুপ গুলোতে যাবেন। মনে করেন এটা একটা শপিফাই, এখানে প্রায় 1.2 লাখ মেম্বার আছে। এখানে একদম যদি আপনি 70% যদি সেলার হিসেবে ধরেন, 30% হচ্ছে কি বায়ার। আপনি তাদের পোস্ট গুলো দেখলে বুঝতে পারবেন, তারা তাদের সমস্যার কথা জানাচ্ছে, জিজ্ঞেস করতেছে, প্রশ্ন করতেছে। এখানে দেখেন তারা তাদের বিভিন্ন সমস্যাগুলো তুলে ধরতেছে। কেউ হয়তো সে স্টোরটা শেয়ার করে বলতেছে যে এটা কাজ কেমন হয়েছে বা কোনো সাজেশন আছে কিনা, কেউ হয়তো তার প্রবলেমটা শেয়ার করতেছে। হ্যাঁ, তো আপনি ওইসব তাদেরকে হয়তো এখানে কমেন্টে তাদেরকে সমাধান দিবেন বা তাদেরকে আপনি মেসেজ করে দিবেন, ঠিক আছে। হ্যাঁ, মেসেজ করলে হবে কি, হয়তো সে যদি আপনার মেসেজটা দেখে যদি ইমপ্রেস হয় তাহলে আপনাকে কাজ দেওয়ার সম্ভাবনা আছে। এটা হচ্ছে অ্যাকচুয়াল বায়ার এরা। আর ওখানে আপনি যে গিগ ইমপ্রেশনের ইয়াগুলো কাজ করতেছেন, ওরা তো কেউ বায়ার না, সে আপনার মতো সেলার। এদের সেভ করাতে আপনার কোনো লাভ হবে হবে না। আর ফাইবারে মনে রাখবেন যে র্যাঙ্কিং এর ক্ষেত্রে একটা মাত্র ওয়ে, এটা হচ্ছে মানে মেইন কার্যকরী ওয়ে, এটা হচ্ছে আপনার অর্ডার। অর্ডার থাকলে আপনি এমনি র্যাঙ্ক করবে, ঠিক আছে। অর্ডার রিভিউ গুলো যদি থাকে এমনিতে র্যাঙ্ক করবে। র্যাঙ্ক হারায় কারা, যাদের অর্ডার রিভিউ থাকে না, তারা আস্তে আস্তে র্যাঙ্ক হারায়।
তবে মাঝে মধ্যে হয়তো ফাইবার এই নতুন সেলারদেরকে সুযোগ দেওয়ার জন্য দেখা যায় আগে যারা হয়তো লেভেল 1 লেভেল 2 বা টপ লেভেল আছে তাদেরকে একটু ডাউন করে নতুনদেরকে আবার প্রমোট করে দেয়। তখন ওই আবার কিছুদিন পর হয়তো তাদেরকে আবার প্রমোট করে, বাট মাঝখানে কিছু হয়তো ইয়া রাখে ওরা। এই কারণে আপনার হয়তো ফাইবারের বাইরেও হয়তো চেষ্টা করতে হবে। মনে করেন আপনি যদি কোনোভাবে পারেন যে এখানে ফেসবুক বা পিন্টারেস্ট বা টুইটারে, যেমন ধরুন আমার টুইটার অ্যাকাউন্ট আছে, আমি দেখাই আমি বেশি দিন হচ্ছে না, এই গত জানুয়ারি থেকে শুরু করছি আর কি এই টুইটারে তো পোস্ট টোস্ট দেওয়া আর কি। ঠিক আছে, আচ্ছা, এটা অন্য অ্যাকাউন্ট থেকে। যেমন ধরেন দেখেন আমি টুইটারে জানুয়ারি থেকে পোস্ট করছি, আমি জানি না এটা কতটা কার্যকরী হচ্ছে বা কত কি কাজ করতেছে। দেখেন আমার টুইট করছে হচ্ছে 72টা, ইমপ্রেশন হচ্ছে এরকম, প্রোফাইল ভিজিট, মেনশন, ফলোয়ার। ঠিক আছে, এর মধ্যে দেখা যাচ্ছে কেউ যদি আমার এই মেনশন না, কেউ যদি আমার লিঙ্কটা ভিজিট করে তাহলে এটা হচ্ছে একটা অটো ইমপ্রেশন আসতে স্যার। আর দেখেন আমি লাস্ট কয়েকদিন ধরে কিন্তু ইয়া দিই নেই, তেমন পোস্ট দিই নেই, কিন্তু তারপরেও কন্টিনিউয়াস ইমপ্রেশনটা বাড়তেছে। কারণ কি, আমি হ্যাশট্যাগ যেগুলো ইউজ করতেছি, ঠিক আছে, হ্যাশট্যাগ গুলোতে ওই ক্লিক করলেই বা সার্চ দিলেই তখন আমার সেই অটোমেটিকলি আমরা ইমপ্রেশনটা বাড়াচ্ছে। টুইটার থেকে মোটামুটি আমি যা দেখছি সিনিয়ররা সবাই কিন্তু টুইটার সাজেস্ট করে। এর বাইরে পিন্টারেস্টও আছে, তো পিন্টারেস্টও নতুন শুরু করতেছে আর কি অ্যাকচুয়ালি। এই আর কি, আর কোনো। আর টুইটারে কিন্তু পোস্ট করতে বেশিক্ষণ সময় লাগে না, আমি করিটা কি দেখালাম সেটাও দেখা যায়। আমি ক্যানভাতে যাই, ঠিক আছে, ক্যানভাতে গিয়ে টুইটারের একটা ফরম্যাট আছে, এই যেমন টুইটারের জন্য ডাইমেনশনটা হচ্ছে আমি এটা সিলেক্ট করি 1600/900। ঠিক আছে, 1600/900 দিয়ে, হ্যাঁ, মনে করেন এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট আমি চুজ করি। ঠিক আছে, মনে করেন এই টেমপ্লেটটা আমি চুজ করলাম। ঠিক আছে, মনে করেন আমি লিখে দিলাম কি শপিফাই, এমন একটা টেমপ্লেট চুজ করে যেটা হচ্ছে অ্যাট্রাকটিভ। ঠিক আছে, যে ওয়ান প্রোডাক্ট স্টোর, হয়তো আমি যে সার্ভিসটা দিচ্ছি সেটা লিখলাম, অথবা শপিফাই প্রোডাক্ট ডেসক্রিপশন। সিম্পল এডিট করি, আমি যদিও এডিট করতে পারি, এগুলা যে কোনো রকম এডিট করতে পারি আমি এখান থেকে করে। এই দেখেন, মনে করেন আমি এখানে লিখে দিলাম যে শপিফাই প্রোডাক্ট ডেসক্রিপশন। আমি চেষ্টা করি হচ্ছে কি আপনার একটা অ্যাট্রাকটিভ ইমেজ নেওয়ার জন্য বা টেমপ্লেট একটা অ্যাট্রাকটিভ করার জন্য। এটা করলে কি ইমপ্রেশনটা একটু বেটার হয় আর কি। কারণ কি সবাই চায় কি হচ্ছে কি যেটা অ্যাট্রাকটিভ ইমেজ ওইটার প্রতি সবার আকর্ষণ আর কি। তো এখান থেকে বেশি কিছু করতে হয় না, 1 মিনিট আপনি টুইটারে শেয়ার দিয়ে দিতে পারবেন অটোমেটিকলি। আপনি ইমেজটা রেডি আছে, আমি ফরম্যাটটাও রেডি করা আছে, যেমন ধরেন আমার ফরম্যাট রেডি করা আছে। হ্যাঁ, সবকিছু আমি টুইটারে পোস্ট দেওয়ার জন্য কিভাবে কি করতে হবে লিখে ডিরেক্টলি আমি ক্যানভাতে যাই, ক্যানভাতে, ঠিক আছে, এই মনে করেন আমি লিখলাম, আপনি আপনার ইয়াটা লিখবেন হ্যাশট্যাগ সহ। ঠিক আছে, হ্যাশট্যাগ সহ লিখে এখান থেকে শেয়ার দিয়ে দিলে ডিরেক্টলি শেয়ার হয়ে যাবে। মানে একটা কষ্ট ছাড়া আলাদা করে ডিজাইন করা এত কষ্ট হয় না, ক্যানভাতে সহজেই আপনি শেয়ার করে ফেলতে পারেন। এখন শেয়ার হয়ে যাবে, শেয়ার হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে আপনাকে এক্সাম্পল দেওয়ার জন্য দেখাইছি। তো এই আর কি, ক্যানভাতে একটু ইজি হয় আর কি, সহজ, আপনার এত কষ্ট করতে হয় না, জাস্ট টেমপ্লেট গুলোতে সামান্য এডিট করলে হয়। এই, আর কোনো কিছু জানার না থাকলে শেষ করবো। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, আমি শেয়ার করছি। ওকে, তাহলে সবাই ভালো থাকেন, আমি আজকে এখানে শেষ করবো। ঠিক আছে, আচ্ছা, থ্যাংক তো ইউ। মারুফ ভাই অনেক সুন্দর আলোচনা করছেন। মারুফ ভাইয়ের কি আপনার ইনফরমেশনটা আমাদের ডাটাবেজে আপডেট আছে? আমি অ্যাকচুয়ালি
একদম শুরুর দিকে যখন জয়েন করছিলাম তখন হয়তো আমি ইয়া করছিলাম, আপডেট করছেন তো না আপনার? এক্সেল ফাইলে একটা আপডেট করছিলাম জি সম্ভবত। জি জি, ওইটাই ওইটাই। আচ্ছা হবে ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, ওখানে তো আপনার ফোন নাম্বার বা এগুলো সবই তো আপডেট আছে না? হ্যাঁ করছিলাম আমি, এখনো ওইটা ফরম্যাটটা আছে কিনা বা আমি ঠিক আচ্ছা আচ্ছা, বলতে পারবো না ভাই। ওকে ওকে। ওকে ভাই। থ্যাংক ইউ, সবাই ভালো থাকেন তাহলে, আল্লাহ হাফেজ। ওকে।